আসসালামু আলাইকুম সবাইকে। অপবাদের আড়ালে প্রেম গল্পের 10 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। আকাশটা তখন ধীরে ধীরে রক্তিম হচ্ছিল। অদিতি ধ্রুবর ওই বন্ধ ঘরটার পূর্ব দিক হতে জানালা পেরিয়ে এক ছটাক আলো ছিটকে আসে। আলোটা সরাসরি ধ্রুব অদিতির মুখের উপর লেপটে গেল যেন। আজ আলোরাও প্রেমের পক্ষে, ধ্রুব অদিতির পক্ষে। ইমন পাশে হা হয়ে দাঁড়িয়ে আছে। আলো গায়ে মেখে ধ্রুব ও ধ্রুবর বুকের মধ্যে থাকা অদিতিকে দেখতে স্বর্গীয় লাগছিল। ইমন বিড়বিড় করে মৃদু হেসে নিজের অজান্তেই বলে উঠল, অ্যামেজিং। হঠাৎ করে ধ্রুবর কলার থেকে ধীরে ধীরে অদিতির হাতটা মাটিতে পড়ে গেল। ধ্রুব যেন চমকে উঠল। দ্রুত অদিতির বুক থেকে মুখ সরিয়ে দু হাতে আঁচল তুলে ধরল। অদিতির চোখ নিবু নিবু, জ্ঞান হারাবে যে কোনো সময়। ইমন এদের জড়াজড়ি দেখে ভীষণ অপ্রস্তুত বোধ করছিল। ও পাশ থেকে এক সময় গলা পরিষ্কার করে বলল, ধ্রুব আমাদের মনে হয় হাসপাতালে যাওয়া উচিত। ভাবি জ্ঞান হারাচ্ছে সম্ভবত। ধ্রুবর এবার টনক নড়ল। অদিতি ততক্ষণে অজ্ঞান হয়ে গেছে। ধ্রুব এরপর আর একটু দেরি করলো না, সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে কুলে তুলে নিল নিজের শক্তপোক্ত দুহাতে। অদিতির হাত দুটো ধ্রুবর গলা জড়িয়ে ধরলো না, বরং নেতিয়ে পড়লো নিচের দিকে। ধ্রুব সেটা দেখে চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস টানলো। ওর কিছু ভালো লাগছে না, চারপাশ ভেঙে গুড়িয়ে ফেলতে মন চাইছে। ধ্রুব আজ সহ্য করছে, কাল থেকে ওদের ধ্রুব ইয়ামিনকে সহ্য করতে হবে। ওই বাস্টার্ডগুলোর কপালে কি নাচ্ছে সেটা হয়তো ওরা আন্দাজও করতে পারছে না। আর এদিকে ক্লিনিকে অদিতিকে চিকিৎসা করানো হচ্ছে। রাত পেরিয়ে তখন সকাল 10টা। এখন অনেকটাই সুস্থ অদিতি, মাথায় তেমন মেজর আঘাত লাগেনি। দেয়ালে ধাক্কা খাওয়ার কারণে এই রক্তের উৎপত্তি। ধ্রুব সেই ফজরের পর থেকে কেবিনের বাইরে বেঞ্চে চুপচাপ বসে আছে। ওর চোখ দুটো জানালার বাইরে। ধ্রুব সেই ফজর থেকে এভাবেই বসে আছে। এখানে আসার পর থেকে একবারও অদিতির মুখোমুখি হয়নি। উঠেওনি জায়গা থেকে। মাঝে মধ্যে যখন অস্থির হচ্ছে তখন ওই সিগারেট ধরাচ্ছে। এই নিয়ে 5টা সিগারেট শেষ হয়েছে। ধ্রুবর পাশে ইমন এসে বসলো। ধ্রুবর এমন শান্ত হয়ে বসে থাকা দেখে অদ্ভুত ঠেকলো ইমনের কাছে। ইমন একটা পর্যায়ে কাচুমাচু হয়ে বলল, ধ্রুব ভাই তুমি ঠিক আছো? ধ্রুব জোরে জোরে শ্বাস টানলো। শ্বাসের সঙ্গে যেন নিজের প্রতি অভিমান, অভিযোগ আর সমস্ত রাগ বেরিয়ে এলো। ও চুপ দু হাতে মুখ চেপে ধরে ঘষলো। ইমন স্পষ্ট লক্ষ্য করছে ধ্রুবর গা এখনো কাঁপছে, হাতে শিভারিং হচ্ছে ভীষণ। ইমনের নজরে এসব পড়লে ইমন চিন্তিত ভঙ্গিতে ধ্রুবর হাত চাপলো। বলল, তোর এখনো মেডিসিন নেওয়া উচিত ধ্রুব, তোর হাত কাঁপছে। ধ্রুব ইমনের হাত ঝাড়া দিয়ে সরিয়ে দিয়ে গা ছাড়া ভাবে বলল, আই এম ফাইন। ইমন ফেল চোখে ধ্রুবকে দেখে নিজে এতটা অসুস্থ অথচ চিন্তা করে যাচ্ছে অদিতিকে নিয়ে। অনেকক্ষণ পর কি মনে করে ধ্রুব এবার নিজে থেকে হঠাৎ বলে বসলো, যদি আজ ওর কিছু হয়ে যেত আমি কি করতাম ইমন? ধ্রুবর কণ্ঠটা যেন কেঁপে উঠলো, গলায় যেন কিছু জমে আছে। বারবার ঢুক গিলছে ধ্রুব। ওর গলায় অ্যাডামস অ্যাপল নামছে উঠছে বারবার। ইমন ধ্রুবকে এভাবে ভেঙে পড়তে দেখে হাত বাঁধলো ওর কাঁধে, ভরসা দিয়ে বলল, কিন্তু কিছু হয়নি রাইট? তুই প্লিজ এবার একটু নর্মাল হ ভাই। ধ্রুব আবারও অস্থির ভঙ্গিতে মুখটা দু হাতে চেপে ধরে ঘষলো। তারপর থেমে থেমে বলল, আমার লাইফে আমি যখন ওই কিছু মন থেকে চেয়েছি ওগুলো আমার লাইফ থেকে ভেনিশ কেন হয়ে যায় ইমন? আই ওয়াজ ইন ডার্ক। ও আমার লাইফে একটা টার্নিং পয়েন্ট ছিল। আমি ধীরে ধীরে রিকভারি করছিলাম, কিন্তু আবার আমার লাইফ এলোমেলো হয়ে যাচ্ছে। আজ আমার শত্রুতার জন্য অদিতির উপর হামলা হয়েছে। অদিতি এসব ডিজার্ভ করে না। আমি ওর লাইফে আসাই ওর উপর হামলা হয়েছে। তুই বুঝতে পারছিস? অদিতির মতো মেয়ে আজ আমার জন্য এতটা সাফার করছে। সবকিছুর মূলে আমি। আই এম রং পারসন ফর হার ইমন। ইমন হতবম্ব। যে ধ্রুব ইয়ামিনের জন্য পুরো একটা ভার্সিটি পাগল, সেই ছেলে নিজেকে একটা অজপাড়া গ্রামের অদিতির যোগ্য মনে করছে না। ইমন নিজেকে সামলে বলল, তোরা দুজন পারফেক্ট কাপল হবি। আর গতরাতে যা হয়েছে এসব ভাগ্য ধ্রুব, এতে তোর দোষ নেই। ধ্রুব মানে না, বলে যাই শুধু, ওর কিছু হলে আমি নিজেকে কখনোই মাফ করতে পারবো না। আমি আজ ওর সামনে দাঁড়াতে পারছি না। তুই বুঝতে পারছিস সিচুয়েশনটা ইমন? ওই শুয়োরের বাচ্চাগুলো আমার কনফিডেন্ট আমার মুখ অদিতির কাছে কতটা ছোট করে ফেলেছে। ইমন কিছু বলে ধ্রুবকে বোঝাতে পারছে না। সত্য বলতে ঘুরে ফিরে সবকিছুর মূলে ধ্রুবই। ধ্রুব এমন একটা পরিবেশে বড় হয়েছে যেখানে ওর শত্রুর সংখ্যা নেহাত কম নয়। আজ অদিতির মতো একটা সাধারণ নির্ঝঞ্ঝাট মেয়ের উপর হামলা হওয়ার অনেক বড় ব্যাপার। ইমন তবুও বন্ধুর খাতিরে বলল, তুই অযথা ভাবছিস ধ্রুব, এসব আগে থেকে লেখা ছিল কপালে। তুই নাস্তিক নস যে কপালে লেখা বিশ্বাস করবি না। ধ্রুব শুনে ওর মন তখন কঠিন কিছু হিসেব করতে ব্যস্ত। যে সিদ্ধান্ত নিচ্ছে বড় কিছু ঘটানোর। ওর চোখ দুটো তখন অদিতির কেবিনের দিকে চেয়ে রয়েছে অপলক। ধ্রুব এখনো একবার মেয়েটার মুখোমুখিও হয়নি। ও আজ যেভাবে ওই মেয়েকে স্পর্শ করছে তাতে হয়তো ওকে চূড়ান্ত খারাপ চরিত্রহীন মনে করেছে অদিতি। ধ্রুব লজ্জা আর নিজের এমন বোকামার মতো কাজে নিজেই চূড়ান্ত বিরক্ত এবং রাগান্বিত। অদিতিকে এভাবে ওর অসহায় অবস্থায় ছোঁয়াটা উচিত হয়নি। ও শিওর আজকের পর ওই মেয়ে লজ্জায় আর ওর সামনে এসেই দাঁড়াবে না। অদিতি কেবিনের ভেতর, তানিয়া আর দুটো মেয়ে ওদের ধ্রুব ফোন করে আনিয়েছে। অদিতি বেডে শুয়ে আছে, স্যালাইন চলছে। ওর পাশে বসে আছে তানিয়া। নানা কিছু বলে ওর মনটা শান্ত রাখার চেষ্টা করছিল ওরা। অদিতি ওদের কথা শুনে তেমন মনোযোগ না দিয়ে হা হু করছে শুধু। একসময় তানিয়া কথা থামিয়ে ওর দিকে চাইলো, বিব্রত ভঙ্গিতে বলল, ও অদিতি একটা কথা বলার ছিল। অদিতি সিলিং ফ্যানের দিকে আনমনা হয়ে তাকিয়ে থেকে জবাব দিল, বলো। তানিয়া গলা পরিষ্কার করে দুনামুনা গলায় বলল, আজকের ঘটনাটা তোমার ফ্যামিলিকে জানিও না, ওনারা হয়তো ব্যাপারটা ভালো চোখে দেখবে না। তাছাড়া ধ্রুব বলেছিল। তানিয়া থেমে যায়, অথচ তখন মাত্র অদিতি কান পেতে মনোযোগ দিয়ে শুনতে চেয়েছিল কি বলেছে ধ্রুব। তানিয়া থেমে গিয়ে বলল, তোমার ছুটি মঞ্জুর করেছে ভার্সিটি, তোমার যা লাগে একদিন আমাকে বলিও। অদিতি তেমন প্রতিক্রিয়া দেখালো না, চুপচাপ শুয়ে থাকলো বিছানায়। ওর চোখে ভাসছে গত রাতটা। অদিতি অপহরণ হয়েছিল, ধ্রুবকে বাঁচিয়েছে। ধ্রুবর পাগলামি সব ধীরে ধীরে অদিতির চোখের সামনে ভাসে।
ওর গায়ে এখনো সম্ভবত ধ্রুবর পারফিউমের গন্ধ মেখে আছে। অদিতি দীর্ঘশ্বাস ফেললো। ওর গায়ে একটা ছেলে ছুঁয়েছে, অথচ আজ অদিতির খারাপ লাগছে না, বরং বারবার মনে হচ্ছে ধ্রুব ওর জন্য কতটা উন্মাদ হয়েছিল। কিন্তু ধ্রুব কবে থেকে ওকে। আর এদিকে 4 ঘন্টা পর অদিতিকে ডিসচার্জ দেওয়া হয়েছে। ওকে নিয়ে বেরিয়েছে তানিয়ারা কেবিন থেকে। অদিতির গায়ে চাদর, কপালে ব্যান্ডেজ, মুখটা মলিন হয়ে আছে ওর, হাতে এখনো ক্যানোলা লাগানো, শাড়ি খুলে ফেলে সাধারণ কামিজ পরিয়ে দেওয়া হয়েছে ডাক্তারের কথা মতো। অদিতি বেরিয়ে আসতে ধ্রুব দ্রুত বেঞ্চ থেকে উঠে গেল। অদিতি ধ্রুবর দিকে তাকিয়েছিল, দুজনের চোখে চোখ পড়লো। ধ্রুবর চোখে ছিল অসহায়ত্ব আর অদিতির চোখে নীরবতা। এই দুই মিশ্র অনুভূতি দুজনের হৃদয় গিলে নিল। দুজনে ধীরে ধীরে চোখ নামিয়ে ফেললো। ধ্রুব আর এগিয়ে গেল না অদিতির দিকে, সেখানে দাঁড়িয়ে অন্যদিকে ফিরে ক্যাব বুক দিল। ইমন পাশ থেকে দুজনের এসব কাজ কারবার দেখে দীর্ঘশ্বাস ফেলে। দুজন লাভারের মধ্যে সে এক অবলা প্রাণী। ওরা হসপিটাল থেকে বেরিয়ে এসেছে। নিচে নামে কেবে উঠলো অদিতি। ধ্রুব আলগুছে ওর দিকে না চেয়ে গাড়ির দরজা আটকে দিল। তারপর ড্রাইভারের জানালার দিকে মুখ বাড়িয়ে ড্রাইভারকে লোকেশন বুঝিয়ে দিল। ড্রাইভারের সঙ্গে যতক্ষণ কথা বলছিল ততক্ষণ অদিতি অপলক চেয়েছিল ধ্রুবর দিকে। সে সঙ্গে ধ্রুবর চোখ পড়লো ওর দিকে। সঙ্গে সঙ্গে মেয়েটা দ্রুত ধ্রুবর থেকে চোখ সরিয়ে নিয়েছে। ধ্রুব দীর্ঘশ্বাস ফেললো। তারপর সরে এসে বাইকের দিকে এগোলো। কেব থেকে নেমেছে হোস্টেলের সামনে। অদিতি নেমে দাঁড়ালো কেব থেকে। ধ্রুব অনেক আগেই এসেছে এখানে। ইমনকে চলে যেতে বলে ওই বাইক থেকে নেমে দাঁড়িয়ে আছে। অদিতির সঙ্গে কথা আছে ওর। ধ্রুব তানিয়াদের ইশারা করলো চলে যেতে। ওরা অদিতির দিকে একবার চেয়ে হোস্টেলে ঢুকে গেল। অদিতি ওদের আটকালো না। এমনিতেই মেয়েগুলো ফজর থেকে অনেক কষ্ট করেছে ওর জন্য, তাই ও একা একাই হেঁটে যেতে লাগলো হোস্টেলের দিকে। ধ্রুব বলল, অদিতি। পেছন থেকে ধ্রুব বড্ড আবেগী ডেকে বসলো। অদিতির বুকটা কেঁপে উঠলো এই ডাকে। চাদর গায়ে ও ধীরে ধীরে ফিরে তাকালো। ধ্রুব তখন বাইকের সঙ্গে হেলান দিয়ে দুহাত আড়াআড়ি বুকের উপর ভাঁজ করে অদিতির দিকে কেমন আর চোখে চেয়ে আছে। ওই মাতাল মাতাল চাউনিতে অদিতির হৃদয়টা নড়ে উঠলো যেন। ও চোখ সরিয়ে ফেললো, অপেক্ষা করলো ধ্রুব কিছু বলবে। ধ্রুব ওখানেই দাঁড়িয়ে রইলো, এগুলো না সামনে। ওর চোখ দুটো এখনো মারাত্মক ভয় লেপ্টে আছে। বুকের উন্মাদনা এখনো কমাতে পারেনি। আজ কিছু একটা হয়ে যেতে পারতো। ও হয়তো ওই মেয়েটার হাসিটুকু হারিয়ে ফেলতে পারতো। অনেক অনেক কিছু আজ করতে পারতো। ধ্রুব সোজা হয়ে দাঁড়ালো। ও আজ এলোমেলো কাহিল ভীষণ। ওর এই কথাটা এখন এই মুহূর্তে না বললে আজ সম্ভবত পাগল হয়ে যাবে। ধ্রুব ওভাবেই শরীরটা জোরপূর্বক দাঁড় করিয়ে রাখলো। অদিতির ফাঁপা চোখটার দিকে চেয়ে রইল অপলক। অতঃপর অদিতিকে অবাক করে দিয়ে এক পর্যায়ে চূড়ান্ত বিধ্বস্ত নেই বলে উঠলো, আই লাভ ইউ। অদিতি ভীষণ অবাক হয়ে মাথা তুললো। ওর চোখ দুটো ধ্রুবর চোখে। ও জানতো আজ রাতে যা হয়েছে তাতে ও যা জানার জেনে গিয়েছিল, কিন্তু তাই বলে এত তাড়াতাড়ি। ধ্রুব হাত ছাড়লো বুক থেকে, ধীর পায়ে এগুচ্ছে। অদিতি ধ্রুবর চোখের দিকে অপলক চেয়ে আছে। মানুষটা এক রাতে এতটা বিধ্বস্ত হয়ে গেছে, চেহারার দিকে তাকানোই যাচ্ছে না। ধ্রুব ধীর পায়ে এগিয়ে এলো অদিতির মুখোমুখি। অদিতি কি বলবে ভেবে পাচ্ছে না। এমন একটা মুহূর্তে কি বলা উচিত ওর। ও তো তেমনি অনুভব করে এই মানুষটার জন্য, কিন্তু ও অদিতি ভালোবাসা ওর জন্য পাপ। ও যা তা বলা শুরু করলো। তারপর বলল, আপনি ভুল করছেন। ধ্রুব বলল, হুশ। ধ্রুব হিসিয়ে বলল। অদিতি থেমে গেল, কথা বলার সাহস হারিয়ে ফেললো। ধ্রুব কথা বাড়ালো না, অতিরঞ্জিত কিছুই বলল না। শুধুমাত্র অদিতির কপালে ওই সাদা ব্যান্ডেজটাই হালকাভাবে আঙুলে ছুঁয়ে অদিতির গুলগাল সরল ওই মুখটার দিকে তাকিয়ে রইল। ব্যান্ডেজটা ছুঁয়ে দিতে দিতে শুধু বলে গেল নিজের কথাগুলো। তারপর বলল, কিছু এক্সপ্লেন করবো না, কিছু বুঝাতেও যাবো না। আজ তোমার কাছে কিছু শুনবো, এটুকু বলবো। আমার পক্ষে আর হচ্ছে না, আমি পারিনি আর আটকে রাখতে এসব। যদি আজকে রাতটায় কিছু একটা। ধ্রুব থামে, কথাগুলো আর বের করতে পারলো না। ওর গলা কাঁপছে। রাতের স্মৃতিটুকু ভুলতে চাইছে যতই, ততই যেন চোখের সামনে যেন হানা দিচ্ছে। অদিতি তখনও চেয়ে আছে। ওর চোখ এলোমেলো না আজ। ও নির্বিশেষ দেখে যাচ্ছে পাগল খেপাটে ধ্রুবকে, যাকে আজ রাতে অদিতি ভেঙে চুরে দিয়েছে। ধ্রুব একটু থেমে ঢুক গিলে অন্যদিকে চেয়ে, এরপর অদিতির দিকে ফিরে চাই। এরপর আবার জড়তা নয়, বরং স্পষ্ট গলায় বলে বসে, আজকের রাতটা আমি কখনো ভুলবো না, তেমনি আমি তোমাকেও কোনোদিন ভুলতে দিব না। ফ্রম নাও ধ্রুব ইয়ামিন ইজ বুক টু দিস অদিতি হ্যাড ফরএভার ফরএভার। আমার কথা শেষ, এখন তুমি চাইলে সবসময়ের মতো পালিয়ে যেতেই পারো। অদিতি কানের কাছে তখনও ভেসে যাচ্ছে ধ্রুব ইয়ামিন ইজ বুক টু অদিতি ফরএভার ফরএভার। তারপর হঠাৎ অদিতির ভয় বেড়ে গেল। ধীরে ধীরে মনের প্রজাপতিগুলো পিষে গেল। চোখে ভেসে আসতে লাগলো অদিতির বাবা, একটা সালিশ, গ্রামের কজন মানুষ, আর একটা পরিবারের দুর্বিষহ জীবন। ওই ঢাকা শহরে কেন এসেছিল আর কি করে যাচ্ছে এখন। ধ্রুবর হাতটা তখনও অদিতির ব্যান্ডেজ ছুঁয়ে দিল। অদিতি আচমকা পিছিয়ে গেল। ধ্রুবর আঙ্গুল ব্যান্ডেজ থেকে সরে যেতেই ধ্রুব তাকালো ওর দিকে। অদিতি ধ্রুবর দিকে চেয়ে থাকতে থাকতে ধীরে ধীরে পেছোচ্ছে। ওর মুখটা ভয়ার্ত। ও এলোমেলো দৃষ্টি ফেলে চাপা সরে বিড়বিড় করে বলল, এটা হয় না, সম্ভব না, আমার কাউকেই ভালোবাসার অধিকার নেই, নেই কিচ্ছু নেই। ধ্রুব সেসব শুনতেও পায় না। ও অদিতির দিকে নির্বিশেষ চেয়ে রয়েছে। অদিতি পেছাতে পেছাতে এক পর্যায়ে ঘুরে গিয়ে দৌড়ে হোস্টেলের গেটে ঢুকে গেল। ধ্রুব দীর্ঘশ্বাস ফেললো। এই রিয়েকশনটাই তো ও আশা করেছিল। ধ্রুব যখন বাড়িতে পৌঁছেছে তখন প্রায় দুপুর 12টা বাজে। এলোমেলো ধ্রুব এক প্রকার ঢুলতে ঢুলতে বাড়ির সদর দরজা দিয়ে ঢুকছিল। ড্রয়িং রুমে নিজের সৎমা আর বাবাকে দেখে ধ্রুব সেখানেই দাঁড়িয়ে গেল। ধ্রুবর ফুরফুরে মেজাজ যা ছিল সেটা মুহূর্তের মধ্যেই ধূলিসাৎ হয়ে গেল। ধ্রুব দাঁতে দাঁত পিষে ঘরে ঢুকলো। সৌরভ ইয়ামিন ছেলে রাগানিত মুখটা দেখে ত্রিনার দিকে তাকালেন। ত্রিনা দুজন বাবা ছেলের মুহূর্তকার দমবন্ধ দেখে অপ্রস্তুত ভঙ্গিতে উঠে চলে গেল
গেল পাশের রুমে। ওরা বাবা ছেলে এখন প্রতিবারের মতো অসভ্যদের ঊর্ধ্বে যত খারাপ ভাষা আছে সেগুলো নিয়ে তর্ক করবে। টিনার সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, এসব কাঁচা ভাষা কখনো শুনে অভ্যস্ত নয়, অথচ ওই একটা পরিবারে বিয়ে হয়ে আসার পর থেকে আজ অব্দি কোনো গালি কাঁচা ভাষা নেই যেসব ও শুনেনি। ধ্রুবকে ও শুরুতে নিজের ভালোবাসা বোঝাতে চেষ্টা করেছিল, কিন্তু ওই বেয়াদব একরোগা ছেলে বুঝেনি ওকে, বরং একবার সবার সামনে চরম অপমান করায় টিনা লজ্জায় আর এই ছেলের সামনেই যায় না। মাঝে মধ্যে খারাপ লাগে ওর, ডিভোর্স দিতে মন চায় সৌরভকে, কিন্তু শেষ অব্দি সৌরভের মুখের দিকে চেয়ে পারে না। বুড়ো হচ্ছেন, ছেলে একটা থেকেও নেই, সেখান থেকে টিনা চলে গেলে সৌরভ পাগল হয়ে যাবে একাকিত্বে। তাই এখন ও মুখটা বুঝে সব সয়ে গেছে। টিনার চলে যাওয়ার দিকে চেয়ে রইল ধ্রুব। সৌরভ কফি খেতে খেতে পেপার হাতে তুলে নিয়েছেন। টিনা এ বাড়িতে আসার ওনার জন্য স্বাভাবিক ব্যাপার হলেও ধ্রুবর জন্য সেটা বিশ্ব সমতুল্য। এই বাড়িটা ওর মায়ের হাতে সাজানো, যেখানে আরেকটা নারী এসে রাজত্ব চালাচ্ছে। ধ্রুব একদমই কেন যেন এটা সহ্য করতে পারে না। ধ্রুব কুর্তার হাতা ফোল্ড করে এগোতে এগোতে বলল, ওই মহিলা আমার মায়ের বাড়িতে আজ কি করছে? ধ্রুব গিয়ে সোজা হয়ে দাঁড়ালো সৌরভের মুখোমুখি, জবাব চাইল তার তথাকথিত বায়োলজিক্যাল ফাদারের কাছে। ওর চোখ দুটো রাগান্বিত। সৌরভ পেপার হাত থেকে ওকে না নামিয়ে জবাব দিলেন, ও মহিলা না, তোমার ওকে ছোট মা বলা উচিত, অন্তত যতদিন আমি জীবিত আছি। ধ্রুব শব্দ করে হেসে ফেলে, যেন ভীষণ মজার কথা বলেছে ও। সোফায় বসে কুশন কুলে নিয়ে সেটাই হাত ঠেসে বসে হেসে হেসেই বলল, তোমাকে এই বাবা মানি না, সেখানে আর ওই মহিলা, জোকস অব দ্য ইয়ার। ধ্রুবর হাসি যেন সৌরভের সামনে ভীষণ চূড়ান্ত বেয়াদবি লাগলো। সৌরভ পেপার নামালেন। ধ্রুবর ওই হাসি হাসি মুখের দিকে চেয়ে শান্ত গলায় বললেন, যাকে তুমি বাবা হিসেবে মানো না, তার টাকা পয়সা উপরেই তোমার এই ফুর্তিগুলো চলছে। বাবা না মানার সঙ্গে সেগুলো অস্বীকার করা উচিত তোমার, রাইট? ধ্রুব আবারও হাসলো, তারপর হাসি থামিয়ে বলল, আমি অস্বীকার করছি। ইটস লাইক এ গিভ এন্ড টেক। আমি তোমার কাজে আসছি, তুমি আমাকে পয়সা দিচ্ছ, এন্ড তুমি নিজেও জানো ধ্রুব নেই, তো তুমিও ফিনিশড। ধ্রুব নিজের গলার দিকে আঙুল তুলে ইশারা করলো। ওর চোখ দুটো হাসছে, যেন সৌরভকে চোখে আঙুল দিয়ে ইশারা করে বলছে, দেখো নিজের ছেলে আজ তোমার সঙ্গে কেমন ব্যবহার দেখাচ্ছে, মানুষ করতে পারলে না ছেলেকে। সৌরভের বুকটা ভার হয়ে আসছে, কিন্তু ধ্রুবকে সেটা বুঝতে দিলেন না। কাকে বোঝাবো নিজের কথাগুলো? এ মানুষ নয়, হায়ানা একটা, দয়া মায়া নেই, না আছে কৃতজ্ঞতা বোধ। সৌরভ আবারও পেপার হাতে তুললেন, পেপার পড়তে পড়তে বললেন, কিছু বলতে এসেছো? ধ্রুবর মুখ এবারও গম্ভীর হয়ে আছে। ও পকেট থেকে কতগুলো ছবি বের করে টেবিলের উপর ছড়িয়ে ফেলে দিল। পেপার থেকে চোখ সরিয়ে সৌরভ ছবিগুলোর দিকে তাকালেন। ছবির লোকজনের গত রাতের খবর ওনার কানেও এসেছে, তবে তিনি সেটা জানেন, এসব ধ্রুবকে বুঝতেও দিলেন না। ধ্রুব ছবিগুলোর দিকে তাতে দাঁত পিষে তাকিয়ে আছে, তারপর বলল, এই ছেলেগুলোকে আজ সন্ধ্যার মধ্যে আমার সামনে চাই, একদম ফিটফাট অবস্থায়, বাকিটা আমি দেখে নিব। সৌরভ ছবিগুলো হাতে নিলেন। ধ্রুব সোফায় হেলান দিয়ে বসলো। সৌরভ ছবিগুলোকে দেখে নিয়ে বললেন, এরা তো এমপি কামরুলের ছেলে পেলে, সেদিন আমার ফ্যাক্টরিতে ঝামেলা করেছিল। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। সবাই প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। আর আজকে একটু সমস্যার জন্য একটা পার্টই দিলাম, তো ইনশাল্লাহ আগামীকাল থেকে বাড়িয়ে দিব। তো ভালো থাকবেন সবাই, আর সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন। আল্লাহ হাফেজ।